এরশাদ যখন ক্ষমতা দখল করে, এটা অনস্বীকার্য যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন ছিল দুদুল্যমান। বিএনপি জেনারেল জিয়াউর রহমান মারা যাওয়ার পর বিএনপি যিনি নির্বাচিত সত্তার সাহেব সব রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছিলেন, তখন এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যে ঘটনাগুলি সামরিক বাহিনীকে রাষ্ট্র ক্ষমতা দখল করার সুযোগ করে দিয়েছে। এবং এরশাদ কিন্তু সামরিক বাহিনীর প্রাতিষ্ঠানিক কাঠামোকে ব্যবহার করে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু 24শে মার্চ ক্ষমতা দখল করে। এবং এই যে দুদুল্যমানতা ইতিপূর্বে 75-এর 15ই আগস্টের বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে, বঙ্গবন্ধুর পরিবারবর্গের হত্যাকাণ্ডের পরে 75 থেকে 77 পর্যন্ত যে ঘটনাবলী দেশের রাজনৈতিক অঙ্গনে এবং সামরিক বাহিনীর মধ্যে ঘটেছে, 3রা নভেম্বর 7ই নভেম্বর পাল্টা অভ্যুত্থান, গণ অভ্যুত্থান ইত্যাদি বিষয়ের মধ্যে কিন্তু একটা অস্থিরতা কাজ করছে, যে অস্থিরতাগুলি আমাদের স্বাধীনতার যে মূল চেতনা, আমাদের স্বাধীনতার মূল চেতনাটাই কিন্তু ব্যাহত হয়ে গেছিল। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসাবে, বিশেষ করে আমি আইনের ছাত্র ছিলাম, তো এটা আমাদের প্রথম ফার্স্ট ইয়ারেই আমাদের একটা সাবজেক্ট ছিল গভর্নমেন্ট ইন পলিটিক্স। অন্যান্য ডিপার্টমেন্টও একই রকম কোর্স ছিল। তো আর ছাত্ররা স্বাভাবিকভাবেই তখন ছিল এন্টি এস্টাবলিশমেন্ট। তো এরশাদের রাজনৈতিক অঙ্গন এরশাদকে দুদুল্যমানভাবে গ্রহণ করে নেয় অথবা প্রত্যাখ্যান করে, কিন্তু ছাত্র সমাজ কিন্তু 82 সালের 24শে মার্চেই তাৎক্ষণিকভাবে একটা প্রতিবাদ মিছিল হয় মধুর ক্যান্টিন থেকে। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দিচ্ছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন যে বাংলাদেশটা আসলে কার? এটা কি আজিজ আহমেদ, বেনজির আহমেদ, আনোয়ারুল আজিম আনারের, নাকি 18 কোটি মানুষের? যে চিত্র আমরা গত কয়েকদিন ধরে দেখছি তাতে কি প্রমাণিত হয়? মিস্টার আহমেদ হোসেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি আমাকে ইনভাইট করেছেন। আমার জনাব অ্যাডভোকেট মাসুদ তালুকদার ওয়ান অফ মাই গুড ফ্রেন্ড, এবং তিনি আমার ইউনিভার্সিটিতেও তিনি বন্ধু ছিলেন, তিনি ছাত্রনেতা ছিলেন। অনেকদিন পরে তার সাথে দেখা হলো। আপনি যে কোশ্চেনটা করেন বাংলাদেশ কার, বাংলাদেশটা হলো জনগণের বাংলাদেশ। এই জনগণের বাংলাদেশের মধ্যেই দুর্বৃত্ত তৈরি হয়, এই জনগণের বাংলাদেশের মধ্যেই খুনি তৈরি হয়, এই জনগণের বাংলাদেশের মধ্যেই আপনার আলবদর রাজাকার তৈরি হয়, এই জনগণের বাংলাদেশের মধ্যেই আপনার দুর্নীতিবাজ তৈরি হয়, লুটেরা তৈরি হয়। তাদের আশ্রয় প্রশ্রয় হয়, সেটা একটা বড় প্রশ্ন। আশ্রয় প্রশ্রয় তো থাকেই। হাওয়া ভবন যেমন আশ্রয় প্রশ্রয়ের একটি কেন্দ্রবিন্দু ছিল, পৃষ্ঠপোষকতা ছিল। এখন কি ভবন আছে? এখন কোনো ভবন নেই, কোনো ভবন নেই। কার আশ্রয় প্রশ্রয় হচ্ছে এগুলো? এগুলো নিজেই করছে। যার অপরাধ তার ঘাড়েই তার দায়টা থাকবে। এটা কোনো প্রোটেকশন নেই, এটা কোনো পৃষ্ঠপোষকতা নেই। আপনি যাদেরকে মিন করছেন এটার পিছনে কোনো পৃষ্ঠপোষকতা। আমি কাউকে মিন করছেন, আমি তো জানতে চাইছি আপনাদের দুজনের কাছে। সুতরাং এটা তো আজকের সময়ের জন্য আলোচনার বিষয়, হয়তো একদিন অতীত হয়ে যাবে। আজ থেকে 10 বছর পরে এটা আর মনে থাকবে না, কারণ বাঙালি মেমোরি তো শর্ট হয়ে যায়। যেমন বঙ্গবন্ধু, সেটা একটা অ্যাডভান্টেজ। মেমোরি তো শর্ট হয়ে যায় পলিটিশিয়ানদের জন্য, আপনাদের জন্য, না, বঙ্গবন্ধুর তালুকদারদের জন্য সেটা একটা অ্যাডভান্টেজ। আপনি জানেন বঙ্গবন্ধু হত্যার পরে 21 বছর লেগেছে বঙ্গবন্ধুকে উঠিয়ে আনতে, বঙ্গবন্ধুকে জানান দিতে দেশবাসীকে। 21 বছর কিন্তু বঙ্গবন্ধু অন্ধকারে ছিলেন, ইতিহাস থেকে অপসারিত ছিলেন। একটি প্রজন্মের কাছে বঙ্গবন্ধু একেবারে আড়ালে ছিলেন। স্বাধীনতা ঘোষককে, জাতির পিতাকে, কার নেতৃত্বে বাংলাদেশ, কীভাবে বাংলাদেশ হলো, একেবারে মুক্তিযুদ্ধের চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গিয়েছিল। এই যে আমাদের রাজনীতির অপরাজনীতি, এই ধরনের রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসার জন্য বারবার চেষ্টা করছি। এখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করছেন দেশটাকে একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য, যেখানে মুক্তিযুদ্ধের ধারা
ওই পতাকা উড্ডীন থাকবে। আপনি হয়তো বলবেন আপনার রাজনীতিবিদরা একগুয়ে কথা বলেন, গতানুগতিক কথা বলবেন। হ্যাঁ, রাজনীতিবিদদের তো অনেক দোষ, অনেক দোষ, তারপর রাজনীতিবিদদের বিকল্প নাই। তারা এসেছে রাজনীতিবিদদের ঘাড়ে দোষারোপ করে অনেকে পাওয়ার টেক ওভার করেছে, বাট আলটিমেটলি তাদেরকেও রাজনীতিবিদ হতে হয়েছে। রাজনীতিবিদ না হয়ে দেশ চালানো কঠিন। কারণ দেশটা, আপনি যে প্রশ্ন করেছেন, ইট ইজ ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেশ কার? দেশ আমার, দেশ জনগণের, মানুষের, দেশের মানুষের জন্য, সকলের জন্য। বাট যারা দুর্বৃত্ত, চোর, যারা ডাকাত, যারা পাচারকারী, দুর্নীতিবাজ, যারা লুটেরা দেশটাকে ধ্বংস করেছে, যারা দেশের বাইরে পালিয়ে আছে বা কারাগারে আছে বিকজ অফ করাপশন, তাদের জন্য বাংলাদেশ নয়। তারা বাংলাদেশের জন্য একটি আপদ, বিপদ। ওই বিপদের হাত থেকে বাংলাদেশকে আজকে উদ্ধার করতে চাই, শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুক্ত করতে চাই। এবং যে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরেই দৃঢ়কণ্ঠে বলেছেন, আমি করাপশন, দুর্নীতির প্রশ্নে। জি, আপনি রাজনীতিবিদদের কথা বলছিলেন। আমি জানতে চাই যে সংসদে আপনারা যারা আছেন, আপনি কি 80 ভাগের মধ্যে না 20 ভাগের মধ্যে? আপনি নিজে, আপনি কি 80 ভাগ কাদের মিন করছেন আমি জানি না। আপনাদের সরকারের আমলের এই মন্ত্রী মিস্টার দিলীপ বড়ুয়া তিনি বলেছেন যে এই সংসদের 80 ভাগ হচ্ছে চোরাকার বাড়ি। দিলীপ বড়ুয়া কি আমাদের মন্ত্রী? আপনাদের মন্ত্রী ছিলেন ওয়ান্স, না এই ধারাবাহিকতাই ছিলেন তিনি এখন নেই। 2009 থেকে আপনাদের জোটে আছেন, ক্ষমতাসীন জোটে আছেন, 14 দলীয় জোটের অন্যতম নেতা। তার কথা তো আর কোরআনের বেদবাক্য নয়। ওকে ওকে, আর ক্লিয়ার দর্শকদের ক্লিয়ার ব্যাপার হবার ব্যাপার। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। ধন্যবাদ আপনাকে জনাব জিল্লুর রহমান এবং জনাব আহমদ হোসেন। অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ আমার উনি, এবং আমাদের বক্তব্য আপনারা যারা শুনছেন সবাইকে ধন্যবাদ দিচ্ছি। দেখুন, জনাব আহমদ হোসেন কি চমৎকার একটা কথা বলেছেন যে রাজনীতির আসলে কোনো বিকল্প নাই। রাজনীতির বিকল্প রাজনীতি, রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদ। কিন্তু এই রাজনীতিবিদরা মানুষের জন্য আন্দোলন করতেন, মানুষের অধিকার সংরক্ষণের জন্য, মানুষের সকল অধিকার একটা জাতি হিসাবে বহাল করার জন্যে এই নিরলসভাবে রাজনীতিবিদরা তাদের জীবনের সব কিছুকে বিলিয়ে দিয়ে গেছেন। রাজনীতিবিদরা জনগণকে প্রতিনিধিত্ব করতেন, সুতরাং জনগণের মঙ্গলই ছিল একমাত্র কাজ এবং চিন্তা তাদের। কিন্তু দুর্ভাগ্য হলো এই রাজনীতির জায়গায় বা রাজনীতিবিদদের জায়গায় যখন, বা রাজনীতিবিদ অথবা রাজনীতির বিকল্প হিসাবে যখন ভিন্ন শ্রেণী বা সম্প্রদায়ের আবির্ভাব হলো, আপনি দেখবেন কিছুদিন যাবৎ বাংলাদেশের প্রচলিত এবং প্রতিষ্ঠিত কথাটাই হলো এই যে দেশের আমলারা হলেন এ দেশের জনগণের অর্থাৎ রাজনীতির বিকল্প, জনগণের বিকল্প। কেন বললাম আমরা এই কথাগুলো? আমাদের সামনে যে সকল নজির আছে সেগুলো দেখে 2014 সন নির্বাচন হলো না, আমলারা যেখানে যেখানে হলো বাক্সে ভোট কেটে ঢুকালেন এবং সেইটা গুণে নির্বাচিত ঘোষণা করলেন। 2018-তে রাতে ভোট কেটে বাক্সে ঢুকালেন। তাহলে হলো কি, দেশ থেকে জনগণ এবং রাজনীতিবিদ তারা কিন্তু চলে গেলেন। যে কাজটি তাদের ছিল, জনগণ, রাজনীতিবিদরা জনগণের জন্য রাজনীতি করতেন, আর জনগণ যারা এই দেশের নিয়ামক শক্তি, প্রজাতন্ত্রের মালিক যারা, তাদের প্রতিনিধিত্ব করতেন। কিন্তু দেখা গেল জনগণ গৌণ হয়ে গেলেন, জনগণের অধিকার উপেক্ষিত নির্বাচনে পাঠিয়ে দিলেন। উদাহরণ দিয়ে একটু বলুন। মানে উদাহরণটা হলো এই যে ভোট দিতে জনগণ লাগে না, পুলিশ ভোট কেটে বাক্সে ঢুকিয়ে দেয়। রাতে আমলারা ভোট কেটে বাক্সে ঢুকিয়ে দেয়, নির্বাচন কমিশন তথা ইত্যাদি ইত্যাদি। যে দেশে জনগণ যখন উপেক্ষিত হয় তখন কারো না কারোর উপরে নির্ভর করতে হয়, আর এই সেই নির্ভরের জায়গাটাই হলো আমলারা। এবং এই আমলারা কি করলেন, এরা এত সুকৌশলে নিজেদের জায়গাটাকে এত সুন্দর করে পোক্ত করে নেন। যেমন আমি আপনাকে বলি, 2000 আপনি এই যে বেনজির এবং আজিজের কথা বললেন, বেনজির যখন পুলিশ কমিশনার, তার ভূমিকা
কি ছিল আমাদের সকলের কাছে পরিষ্কার। তিনি টেলিভিশনের সামনে আসতেন প্রতিদিন, অথচ সার্ভেন্ট অফ দি রিপাবলিক, আই মিন ব্যুরোক্রেসি অর এ ব্যুরোক্রেটিক মেম্বার অর ইভেন এ মেম্বার অফ দি ডিসিপ্লিন ফোর্স, তারা পাবলিকলি অ্যাড্রেস করতে পারে না, পারা উচিত না। রাজনীতিবিদের মতো প্রতিদিন আসতেন এবং তার বডি ল্যাঙ্গুয়েজ, তার এক্সপ্রেশন অফ টকিং এমন ছিল যে মনে হচ্ছে যে এদেশের রাজনীতি এবং সরকারের দায়িত্ব বা চাকুরি করা এই সব একই ব্যক্তিরাই করছেন। তাদের কথা, মানুষের কখনো কোনো মর্যাদা, আমরা তাদের মুখে মর্যাদার কোনো বক্তব্য শুনিনি। আজিজ সাহেব 2014 সালে যখন তখন বিজিবিতে ছিলেন, এই ব্যক্তিটার দিকে আপনি তাকান, মাঠে ময়দানে যখন মানুষের প্রত্যাশা কি, এদেশের সাধারণ নির্বাচনের সময় সাধারণ মানুষের একটাই প্রত্যাশা যে আমাদের দেশের সেনাবাহিনী নির্বাচনে সম্পৃক্ত থাকলে জনগণ চায় তা নিশ্চিত হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলে এই একটিমাত্র ব্যক্তির কারণে এক একটা প্রতিষ্ঠান, একটিমাত্র ব্যক্তির কারণে, আই রিপিট, এক একটা প্রতিষ্ঠান এবং তার ইমেজটা এতটা মেলাইন হয়ে গেছে যে তাদের কারণে তারা এই সকল প্রতিষ্ঠানের প্রতি মানুষের মনে যে সমস্ত বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে গেছে সেটা মুছতে আমাদের অনেক দিন সময় লাগবে। এখন আমি আপনাকে বলি, এই বেনজিররা কেন এরকম করলেন, আজিজ কেন এরকম করলেন? আজিজের পরিবারের এবং আজিজের নিজের ব্যক্তিগত পরিচয় যদি আপনি লক্ষ্য করেন, আপনি দেখবেন, আপনি বেনজিরের কাছে আসেন, আজকে বেনজির সম্পর্কে প্রতিদিন ধারাবাহিক পত্রিকা মিডিয়া আসতেছে, যে সম্পদের ইনফরমেশন ইতিমধ্যে এসে গেছে এবং সেগুলো বস্তুনিষ্ঠ, ইতিমধ্যে উপস্থাপিত। এই সম্পদ তার কোনো একদিনে, যেদিন তিনি অবসরে গেলেন সেই একই রাইতে কামাই করার না। 2021-এ অবসরে গেলেন যেই লোক, তারপর থেকে আজ পর্যন্ত তার যে এত সম্পদ আছে, এই সম্পদের তথ্য সরকার জানলেন না কেন? মানুষ কি বলে দেখেন যে এই সরকার 2014 এবং 2018 নির্বাচন বিনা ভোটে রাষ্ট্র দখল করে আছে। এই দখল করার পিছনে এই দুইটি লোকের ভূমিকা ছিল সীমাহীন। সে কারণে ভালোবাসা সরকারের সঙ্গে তাদের এত গভীর ছিল যে সরকারকে তারা দিয়েছে সরকার বানাতে জনগণের ভোট ছাড়া, আর সরকার তাদেরকে দিয়েছে অবাধ সুযোগ দুর্নীতি করার। নাহলে আজকে যখন উনি তার সম্পদ গুটিয়ে দেশ থেকে ভেগে গেলেন 4 তারিখ, এই ভেগে যাওয়ার পরে সরকারের লোকজন, এবং আমি অত্যন্ত খুবই ব্যথিত হয়েছি, আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বক্তব্য শুনে তিনি বলেছেন যে উনি এখনও দেশে আছে কিনা বা দেশ থেকে চলে গেছে কিনা আমি জানি না। ওনার মুখে আমি এই কথাটা শুনে আমার কষ্ট লেগেছে, কারণ হি ক্যান বি দি রাইট ম্যান টু নো হোয়ার হি ইজ অ্যাট দি মোমেন্ট। এ দেশের আর কোনো মন্ত্রী বা অন্যান্য পদমর্যাদার কেউ না জানলেও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানার কথা ছিল। এখন দুর্নীতিবাজ যখন সম্পদ অর্জন করে, সম্পদ সরকার কেন নির্বিকার থাকলেন এটা যখন জানাজানি হয়ে গেছে, বেনজির কিন্তু জেনে ঠিকই তার সম্পদ তুলে দেশ থেকে চলে গেলেন। আজিজ আহমদ ঠিকই তার ভাইদেরকে নিয়ে সম্পদ নিয়ে বিদেশে চলে গেলেন, এবং আজিজ আহমদ যখন জানেন যে তাদের কাছে অর্জিত অবৈধ সম্পদ, সেটা সম্পর্কে ইতিমধ্যে মানুষের মধ্যে জানাজানি হয়ে গেছে বা সরকারের ইন্টেলিজেন্স এজেন্সিরা জেনেছে, তখন তারা বুঝে যদি আগে ভাগে সম্পদ নিয়ে এই দেশ থেকে ভেগে যেতে পারে, তাইলে একটা দেশের যারা আমরা যে দেশের নাগরিক, সেই দেশের সরকার এই জিনিসটা বুঝলেন না কেন? বুঝতে বিলম্ব হলো কেন? অথবা বুঝে কেন চুপ থাকলেন? আমি একটা কথা যেটা বললাম, আমার বন্ধু যেটা বলছেন, আপনি খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন যে আপনি কোন পার্সেন্টের মধ্যে পড়েন? কথাটা উঠছে ওই যে একজন সংসদ সদস্য ভারতীয় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তার প্রেক্ষিতে এবং তার অতীত এবং বর্তমান। এটা আমি দিলীপ বড়ুয়া সাহেবের বক্তব্য আমি শুনেছি। আজকে উনি দেখেন, আপনি যে প্রশ্ন করেছেন, আমার বন্ধু জনাব আহমদ হোসেন বললেন হাওয়া ভবন ছিল। আরে ভাই, আজকে তো ঘরে ঘরে হাওয়া ভবন। এবং আপনি দেখবেন, আমি আপনাদেরকে আগাম বলে যাচ্ছি, আজকে এই যে দুইজন মানুষ আজকে সরকারের 2টা প্রতিষ্ঠানের প্রধান হওয়ার পরে যে দুর্নীতি করে দেশ থেকে চলে গেলেন, দেশের বিপুল পরিমাণ সম্পদ নিয়ে, একজন গেছেন, একজন আছেন দেশে, একজন আছে। আপনাকে আমি নিশ্চিত বলতে পারি, আপনি কিছুদিনের মধ্যে দেখবেন এরকম আজিজ বা এরকম বেনজির যারা অবসরে যাবেন, তাদের আমল নামা এরকম বেরিয়ে আসবে। আমার বক্তব্য আমি 1 মিনিটে শেষ করবো, আধা মিনিটে শেষ করবো। জনাব আজিজ আহমেদ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিচ্ছেন, সেই প্রতিষ্ঠানের হেড ব্যক্তিটি যখন আসলেন,
জনাব আজিজ আহমেদ, তখন এবং এটা খুবই স্বাভাবিক এইরকম সেন্সিটিভ জায়গায় শেষ করে আমরা। একটা কাউন্টার ইন্টেলিজেন্স থাকা স্বাভাবিক। নিশ্চয়ই আমাদের কাউন্টার ইন্টেলিজেন্স যারা, তারা নিশ্চয়ই তাদের যোগ্যতার পরিচয় দিতে পেরেছে, তারা জেনেছেন যে এই সকল মানুষগুলো। কারণ প্রথম কথা হলো যে এই পুলিশের প্রধান বলেন আর সেনাবাহিনীর প্রধান হিসাবে যারা থাকে, তারা পরকীয়া করে কিনা, তারা সম্পদ আত্মসাৎ করে কিনা, তাদের দ্বারা দেশের সার্বভৌমত্ব শঙ্কায় পড়ে কিনা, এগুলো জানাটা এবং সরকারকে জানানোটা এবং সরকারকে সতর্ক করে সময় মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াটা খুবই জরুরি। আমি নিশ্চিত এটা হওয়াটাই খুব স্বাভাবিক। শুধু তারাই নয়, ইভেন মিস্টার আহমেদ হোসেনের মতো সংসদ সদস্য যারা আছেন তারাও নজরদারির মধ্যে আছেন। তারা কোথায় যান, কি করেন, সেটাও ইন্টেলিজেন্স জানবার কথা। এবং তারা একটা ভেটিং এর মধ্য দিয়ে এই দলের মনোনয়ন পেয়েছেন, ওই পদগুলোতে গিয়েছেন যারা গেছেন, জেনারেল আজিজ কিংবা বেনজির আহমেদ। তো আমার এই স্লটে আমার শেষ কথাটা হলো এই প্রসঙ্গে, আপনি একটু শেষ করুন। আমার এই স্লটে আমার শেষ কথাটা হলো এই যে এরা যারা পালিয়ে গেছে, সরকার এদের ব্যাপারে কেন উদাসীন ছিলেন, জনগণের মনে আজকে সেটা একটা প্রশ্ন। মিস আহমেদ হোসেন। না, আপনি যে বিষয়বস্তুটা উত্থাপন করেছিলেন, শিরোনাম দেশ কার, সেটা ধরিত কথা হচ্ছে না। এটা এই কারণেই যে দেশের সম্পদ সব এই মুষ্টিমেয় কিছু মানুষের হাতে চলে যাচ্ছে, তারা সমস্ত জবাবদিহিতার ঊর্ধ্বে, তাদের অপরাধ উন্মোচিত হবার পরও তাদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে নানা ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু দেশের ভেতরে আসলে তারা দিস ওয়ে দ্যাট ওয়ে সার্ভাইভ করে যেতে পারছে। চেষ্টা করেছেন জবাবদিহিতার ঊর্ধ্বে, কিন্তু এই একই অপরাধ, একই মানে এর চেয়ে একেবারে তুলনামূলক বিচারে খুবই সামান্য অপরাধ করে অনেক মানুষ এখানে পার পায় না। না, জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়, আপনার আইনের ঊর্ধ্বে কেউ। সেটা তো মুখে সবাই বলছে, কিন্তু কাজে কি দেখা যাচ্ছে হচ্ছে? যেমন আপনি ধরেন, যেমন উনি যেটা প্রশ্ন করলেন যে কিভাবে বাইরে চলে যান। হ্যাঁ, এটা এখনো, যেমন আপনি হোম মিনিস্টার সম্পর্কে বলেছেন, আমার বন্ধু অ্যাডভোকেট তালুকদার, হোম মিনিস্টার তো অফিসিয়াল রিপোর্টটা বলবেন, তার কাছে অফিসিয়াল রিপোর্ট যদি থাকে। আপনার কাছে কি অফিসিয়াল রিপোর্ট যদি থাকে যে তার সম্পর্কে তার কাছে কোনো তথ্য, মানে সরকারের কাছে কোনো তথ্য নেই, বেনজির আহমেদ কোনো কোথায় আছেন, তাহলে এটা কি গ্রহণযোগ্য? অফিসিয়ালি এটা র‍্যাঙ্ক এন্ড ফাইল দেখেন, তার কাছে অফিসিয়াল। না, আমি ওনার কথা বলছি না, আমি বলছি সরকারের কাছে, গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তথ্য নেই যে বেনজির আহমেদ কোথায় আছেন, সেটা কি গ্রহণযোগ্য কিনা আপনার কাছে? না, নিশ্চয়ই আছে, নেই কথা বলবো না। সরকারের গোয়েন্দা সংস্থার কাছে তার অবস্থান সম্পর্কে কোনো নিউজ নেই, এই কথা বললে এটা গোয়েন্দা সংস্থাগুলোর ক্যাপাবিলিটি সম্পর্কে কোশ্চেন উঠবে, কাজে তাদের কাছে নিশ্চয়ই নিউজ আছে। না, কিন্তু তাহলে এই কথা আসছে কেন যে আমাদের কাছে তথ্য নেই? না, এটা হয়তো হোম মিনিস্টার কাছে রিপোর্টটা প্লেস হয়নি, এমন হতে পারে। উনি যখন বলছেন অফিসিয়াল বক্তব্য, একজন হোম মিনিস্টারের কাছে, কিন্তু তারপরে তো সময় গেছে, তারপরে তো ক্লারিফিকেশন থাকবে, মিডিয়াতে আসছে, কথাও আসছে, এবং একটা প্র্যাকটিক্যালি তো সত্য কথা যেটা জনগণের মনে একটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। বেনজির সম্পর্কে অথবা আজিজ সম্পর্কে বিষয়গুলো এখন আর কিন্তু খোলামেলা সবাই জানে। আপনি বাইরে গেছেন, নেই সে কথা মিশা আহমেদ হোসেন, আপনি আমাকে এটা বলেন যে বেনজির আহমেদ এত সম্পদ, এত সহায় সম্পত্তি কিভাবে করলেন? তার সারা বছরের ইনকাম, এত বছরের ইনকাম কি ছিল? এত সহায় সম্পত্তি কেউ কি জানতো না? আমরা বলছি যে এগুলো দুদক ইনভেস্টিগেট করছে, এবং ইনভেস্টিগেশন এবং দুদক তো বের করেছে সব কিছু। দুদক বের করেনি, এটা একটা পত্রিকা বের করেছে। তারপরে দুদক এটা ধরে অনেকদিন পরে যখন সামাজিকভাবে চাপ তৈরি হতে শুরু করলো, তারপরে সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে খুঁজে বের করা, অনুসন্ধান করে এটাকে নিউজ করা, তারপরে নিউজ ধরে। দুদক তো এই অ্যাক্টিভ নেই, দুদক অ্যাক্টিভ এবং স্বাধীনভাবে কাজ করছে। এমনকি তার সম্পদ, স্থাবর সম্পদ তারা মনে হয় ক্রোক করে ফেলেছিল, একেবারে ব্যাংক রিজার্ভও করেছিল, ব্যাংক কিংবা ফ্রিজ করেছিল। তো এখন এটা কিন্তু ইনভেস্টিগেট, আদালতের নির্দেশনা, কিন্তু টাকা পয়সা বাইরেই চলে গেছে অনেক। ইনভেস্টিগেট হচ্ছে, আদালত স্বাধীন। তাহলে আপনারা বলেন যে বিচার বিভাগ স্বাধীন নয়, আমরা কি বলি না? আমরা তো আমার কাজ হচ্ছে আপনাদেরকে প্রশ্ন করা। অপোজিশন থেকে বলা হয় যে আমাদের বিচার বিভাগ স্বাধীন নয়, দুদক স্বাধীন নয়, বাট প্র্যাকটিক্যালি স্বাধীন। এটা প্রমাণিত হলো, এটা প্রমাণিত হয়েছে, এবং
ইনভেস্টিগেট হচ্ছে, ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে তারপরে হবে মামলা হবে, মামলার পরে আপনার বিচারিক প্রক্রিয়া শুরু হবে। এই বিষয়গুলো ধাপে ধাপে তো হচ্ছে। এখানে আপনার হতাশার কিছু নেই। আমি একটাকে ডিফেন্ড করতে গিয়ে বা একটাকে ডিফেন্ড করতে আরেকটাকে অপোজ করতে পারবো না, আমি অন্যান্য রেফারেন্স নিয়ে আসবো না। এবং কোনো আমলই যেমন এসপি কোহিনুরের নাম সবাই জানে, এটা বিএনপির আমলে তৈরি হয়েছে, মালটা কেমন ছিল, কাজে এই কথাগুলো আজকে ভুলে গেছি আমরা ভুলে গেছি যখন মানে এসপি কোহিনুর ছিল বলে এখন এরকম বেনজির আজিজ তৈরি করতে হবে। দিস ইজ নট। আপনার এগুলো তো খারাপ দৃষ্টান্ত যেগুলো স্থাপিত হয়, সেখান থেকে কিছু ময়লা আবর্জনা তৈরি হয়। বিএনপির কারণে এগুলো হচ্ছে। আপনি যদি বলেন ৮৫ সেই প্রান্তরে মির্জাফরের জন্ম, আপনি কি মনে করেন আপনারা যখন বলেন বিএনপির কারণে এটা হয়েছে আর বিএনপি যদি আওয়ামী লীগের কারণে এটা আমরা করেছি, এগুলো মানুষ ভালোভাবে নেয় বলে মনে করেন? কখনো মানুষ ভালোভাবে নেবে কেন? খারাপ কিন্তু খারাপই বলবে। আপনি যদি বলেন ইতিহাসের আলোকে আমরা যদি বলি যে নবাব সিরাজউদ্দৌলার আমলে, তাহলে আর ইতিহাসে যদি আলোচনা করতে হয় তাহলে টানা ১৫-১৬ বছর ক্ষমতায় থেকে লাভটা কি? লেট মি ফিনিশ। মীর জাফর আলীর জন্ম হয়েছে বিশ্বাসঘাতকতার জন্য। মীর জাফর কিন্তু এখানেই শেষ। আবার ধারাবাহিকভাবেই পৃথিবীর ইতিহাসে মীর জাফরদের তৈরি হয়। কাজে এদের তৈরি সবসময় ছিল, হচ্ছে। এবার এটা ভালো সংরক্ষণ নয়, ভালো কথা নয়, এটা পৃথিবীর সব জায়গাতে হচ্ছে কম বেশি। কাজে দুর্নীতিবাদ, লুটেরা, ওদের বিরুদ্ধে সরকারি ব্যবস্থা গ্রহণ করছে কি না, বা সরকার তাদেরকে ডিফেন্ড করছে কি না, এটা আপনার দেখার বিষয়। সরকারের পক্ষ থেকে তাদের পৃষ্ঠপোষকতা করা হচ্ছে কি না, সেটা আপনার দেখতে হবে। আমাদের সরকারের দিক থেকে এদের পেছনে কোনো পৃষ্ঠপোষকতা নেই এবং স্বাধীনভাবে দুদক তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আপনাকে আশাবাদী হওয়া উচিত এবং জাতিকেও আশাবাদী করে গড়ে তোলা উচিত। কাজেই আমরা এখানে দুজনের কথা বললাম। যেমন আপনি আজকে ভুলে গেছি আমরা ভুলে গেছি, যেমন এই নৌসিন যে শিশুটা মারা গেল মায়ের কুলে, যুবদলের 2 গ্রুপের বন্দুকের গুলিতে মারা গেল, তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আলতাফ সাহেব। না, এগুলো রেফারেন্স এভাবেও দেখি সাদামাটাভাবে যে সেই বিএনপি করছে, তখন আলতাফ হোসেন সাহেব বললেন, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে। আমরা তো বিএনপিকে ফলো করি না, বিএনপি স্টাইলে আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগের গুণ আগুন ইতিহাস একরকম, আর বিএনপির ইতিহাস অন্যরকম। আওয়ামী লীগের ধাতু পদার্থ ভিন্ন জিনিস। আমরা যে রাজনৈতিক গুণে গড়ে উঠেছি, ঐতিহ্যে, ইতিহাসে, গৌরবের গাথায় আছি, ৭৫ বছর বয়সে পাড়ি দিতে যাচ্ছি, আমরা প্লাটিনাম প্রোগ্রাম করতে যাচ্ছি। বিএনপি কিন্তু ওই ধাতুতে গড়া না, রাজনীতির ইতিহাস নেই, রাজনৈতিক প্রক্রিয়া। সে কারণে তো আমার প্রশ্ন মিস্টার আহমেদ হোসেন, যে মাইনরিটিরা বাংলাদেশের সবচেয়ে বেশি নিরাপদ মনে করে নিজেদেরকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে, সেই মাইনরিটি হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি গোপালগঞ্জে বঙ্গবন্ধুর জন্মস্থানে প্রধানমন্ত্রীর পৈতৃক নিবাস যেটা, সেখানে তিনি হিন্দুদের সম্পত্তি একের পর এক দখল করে নিয়েছেন। তিনি কালীগঞ্জে খ্রিশ্চান মাইনরিটির সম্পত্তি দখল করে নিয়েছেন একের পর এক। তিনি হিল ট্র্যাক্টসে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সম্পদ, মাইনরিটি যারা, তাদের আপনি কি মনে করেন আমি দখলবাজদের পক্ষে কথা বলবো? ব্যবস্থা নেন নাই তো আপনারা? কিন্তু আপনি তো এখন পেয়েছি খবর, এতদিন লাগলো যে তার মানে আপনারা এটা বলতে পারেন রাষ্ট্র ব্যবস্থা কাজ করছে না। এটা যে বলছেন যে হিন্দুদের প্রপার্টি কিনেছে না দখল করেছে, না খ্রিস্টানদের প্রপার্টি কিনেছে না দখল করেছে, এখন সবগুলো বেরিয়ে আসতেছে। কাজে হিন্দু কমিউনিটি বলেন, দখল করা মানে আপনি নামে ভয় দেখিয়ে স্বল্প মূল্যে কিনেছেন, ন্যায্য মূল্য দেননি, সেটাও তো দখল করা, সেটাও তো ইনভেস্টিগেট হচ্ছে, সেটাও তো দখল করা। সেরকম যদি হয় এটাও তো ফাইন্ড আউট করবে। আমি জানি না এটা আপনি বলছেন অথবা মিডিয়াতে এসেছে, বাট এটাও তো শিওর যে বাংলাদেশে ইট ইজ টোটালি নন কমিউনাল স্টেট। এবং আমরা যারা, না আমি বলছি যে রাষ্ট্র ব্যবস্থায় এত সংস্থা থাকতে কেউ কিছু জানে না, উনি এই হাজার হাজার কোটি টাকার সম্পদ করে ফেললেন, জেনারেল আজিজ এত কিছু করলেন, কেউ কিছু জানে না। এটা নিঃসন্দেহে। কিংবা আনারের মতো ব্যক্তিকে আপনারা সংসদ সদস্য মনোনয়ন দেন, বলেন যে তিনি জনপ্রিয়, কিন্তু তার পপুলারিটি, হি ইজ ইলেক্টেড সেভারাল টাইমস মেম্বার অফ পার্লামেন্ট। আপনি কি মনে করেন তিনি প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্বাচন করে তিনি জনপ্রিয়তা প্রমাণ করেছেন? হ্যাঁ, বারবার 3 বার হয়েছে, 14, 18, 24-এ। আপনার 14 সাল, আপনি আমাদের অ্যাডভোকেট মাসুদ তালুকদার বলেন 14 সালের কথা,
14 সালে দুটো পদ ছিল, সংবিধান বনাম সন্ত্রাস। না না, আমি সেই আলোচনা করছি না, কারণ 14তে তাকে প্রতিযোগিতার মধ্যে পড়তে হয়নি, না 18তেও হয়নি, 8 তিনি ছিলেন না এমপি, না তারপরে 14, 18 এবং 24 এবার হয়েছে, এবং তার এবার তো নিজেরা জনপ্রিয়তার নিজেরাই। কারণেই তাকে নমিনেশন দেওয়া হয়েছে। কিন্তু তার অতীত অতীত তো আমি জানি না। অতীত আপনি জানবেন না কেন? তার বিরুদ্ধে ইন্টারপোলের ওয়ারেন্ট ছিল, তার বিরুদ্ধে দেশের ভিতর ওয়ারেন্ট ছিল, তার বিরুদ্ধে 9টা মামলা ছিল, তার এগুলো তো বিরুদ্ধে আপনারা খুনের এখন অভিযোগ বলছেন। আছে, এখন স্মাগলিং এর একটা অভিযোগ মানুষকে, আছে। একটা মেম্বার অফ পার্লামেন্টকে যখন হত্যা করেছে বিদেশে নিয়ে, একেবারে টুকরো টুকরো করে এবং ফেলেছে। এমনও তো না যে তিনি জন্মগতভাবেই আওয়ামী লীগের, তিনি জাতীয় পার্টি করেছেন, তিনি বিএনপি করেছেন। তো একটা লোক কতবার চরিত্র জন্মগতভাবে বদলায়। সবই কেউ আওয়ামী লীগ না, জন্মগতভাবে অনেক আওয়ামী লীগও বিএনপি চলে গেছে, জন্মগতভাবে বহু আওয়ামী লীগও খুনি মুস্তাকের পার্টিতে গেছে। কারণ জন্মগতভাবে অনেকেই ছিল, কারণ জন্মগতভাবে আওয়ামী লীগ হলে বলে লাভ নাই। বলে লাভ নেই। এটা কখন যে কেউ কখন চরিত্র বদলায় এটা বলা যাবে না। হয়তো সে বিএনপি করেছে, বাট সে বিএনপি ছেড়ে চলে আসছে, মনে করেছে সে ভুল করেছে, এটা অন্যায় কিছু নয়। আমরা গ্রহণ করেছি, আমরা পপুলারিটি দেখেছি, জনগণ তাকে ভালোবাসে। তা আপনি মনে করেন যে তিনি খুব ফেয়ার একটা লোক ছিলেন? কোনটা? আমার কাছে তাই তো মনে হবে। আমি যখন পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলবো আমার সহকর্মীর পক্ষে, একজন পার্লামেন্ট মেম্বার আমি কিভাবে আমি যদি তাকে কাউকে না জানিয়ে কিভাবে না, যেভাবে আপনি একজন কি পার্লামেন্ট বলবেন, মেম্বার কাউকে একটা না জানিয়ে পার্লামেন্ট কিভাবে মেম্বার- আরেকটা দেশে চলে যায় একটা সেটা বলেন, পার্লামেন্টের সেটা কোন মেম্বার নিয়ম? যখন আপনি যাবেন, আপনি একটা পার্লামেন্টের আরেকটা মেম্বার, দেশে না না, চলে যাবেন? একটা দিস ইজ নট ট্রু। আপনার একটা পার্লামেন্টের মেম্বার যখন ব্রুটালি কিল্ড হবে, তখন কিরাসদেরকে অপোজ না করে আপনি যদি আমার সেই যিনি কিল্ড হলেন তার বিপক্ষে কথা বলি আমরা, তাহলে ইট মিনস আমি কিরাসদেরকে সাপোর্ট দিচ্ছি। মানে একজন সন্ত্রাসী যদি কিল্ড হয়, নিশ্চয়ই আপনি হত্যাকাণ্ডের নিন্দা করবেন, সমর্থন সন্ত্রাসী করবেন না। নয়, সে মেম্বার অফ পার্লামেন্ট। আমি দেখবো আমার চুক হচ্ছে, হিজ এ মেম্বার অফ পার্লামেন্ট। এই যে পার্লামেন্ট বসবে, তার উপর শোক প্রস্তাব আসবে, Okay. আমরা শোক প্রস্তাবে নির্বাচন পালন করব, তার উপর বক্তব্য দিব, পার্লামেন্ট রেজলিউশন হবে। সুতরাং পার্লামেন্ট মেম্বারকে আপনি সেভাবে দেখতে হবে। মানে পার্লামেন্ট মেম্বার হলে তার আর কোনো দোষ ত্রুটি নাই। পার্লামেন্ট মেম্বার হলে নিশ্চয়ই জীবদ্দশা দুষ্টিতালে ধরা পড়বে, আর মৃত্যুর পরে তার মৃত্যুটাকে আমি জায়েজ করার জন্য আপনি এই কথাগুলো বলা হবে, এটা অপরাধ, অন্যায়। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। দেখুন, আমাদের সংবিধান বা সুপ্রিম ল অফ দি ল্যান্ড কোনো সংসদ সদস্যকে কোনো এক্সামটেড করে নেয় অপরাধ থেকে, তাদের কোনো দায় মুক্তি নেই। তিনি একজন মানুষ মরে গেছে বা তাকে হত্যা করেছে নির্মমভাবে, কোনো বিবেকবান মানুষ তার এটা, কিন্তু তার হত্যার পরে যে সকল কাহিনী আজকে চলে আসতেছে, এগুলো শোনার পরে আমরা শিওরে উঠি না যে একটা মানুষ দুর্নীতির কি মহিরুহু হয়ে গেছিলেন তিনি। এখন আজকে আমাদের এই কথাগুলো তার পরিবারের মানুষ যখন শুনবে তারা আহত হবে, কষ্ট পাবে, কিন্তু এটা তো বাস্তব যে এই মানুষগুলো দিনে দিনে তার পাপের বোঝা ভারী করে এইখানে উঠেছিলেন। একজন সংসদ সদস্য দেশ ত্যাগ করলেন, তার যাকে জানানোর কথা জানিয়ে যান নাই, সে কিভাবে চলে গেলেন, কোন পাসপোর্টে গেছে তাও আজও পরিষ্কার না। একই কাজ করেছেন বেনজির আহমেদ, একদিকে লাল পাসপোর্ট ব্যবহার করেছেন, অন্যদিকে রেগুলার পাসপোর্ট। এবার দেখেন আপনি, দিনের পর দিন একটা মানুষ টু হোল্ড বোথ পাসপোর্ট ইকুয়ালি, নিয়ম হলো পাবলিক সার্ভেন্ট হোয়াইল হি ইজ গেটিং এ রেড পাসপোর্ট, একদম তাৎক্ষণিকভাবে তাকে তার প্রাইভেট পাসপোর্টকে সারেন্ডার করে দিতে হয়। অর ইভেন দেন পাবলিক সার্ভেন্ট ক্যানট ইস্যু এ সেকেন্ড পাসপোর্ট, আই মিন একটা প্রাইভেট পাসপোর্ট ইস্যু করারই কোনো বিধান নাই, দ্যাট ইজ অ্যান অফেন্স। দেখুন, আমি আপনাকে বলি, বেনজিরকে চুরি করতে দেওয়া হলো, চুরির মাল সংরক্ষণ করতে সাহায্য করা হলো। সাহায্য, এই কথাগুলো আমি কী কারণে বলছি যে এটা নিয়ে কোনো তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। তাহলে অবাধে চুরি করার সুযোগ তিনি পেলেন, সরকার নীরব থাকলেন। চুরির মাল, দুর্নীতির মাল দুর্নীতি করে বিদেশে পাঠাইলেন, সরকার কিছুই জানলেন না। আজকে তিনি বারবার বলছেন দুদক ইনভেস্টিগেট করছে না, এখনো মামলা লস করে নাই, অনুসন্ধান করছে মাত্র। এরপর দীর্ঘ একটা প্রক্রিয়ার পরে একটা মামলা হবে, যদি অনুসন্ধানে একটা প্রাইমা ফেসি কেস পায় তারা। এই মানুষটি, আপনি দেখেন গতকালের এদেশের উল্লেখযোগ্য পত্রিকা রিপোর্ট ছিল এইরকম যে বেনজিরের এখনও যারা ঘনিষ্ঠ তারা সরকারের পালসটা এবং কি কি করতে যাচ্ছে সেই জিনিসগুলো বুঝে তাকে অবহিত করছে। আমরা যখন গ্রহণযোগ্য পত্রিকায় এগুলো পড়ি তখন আমরা একটু বিচলিত হওয়াটা কি খুব স্বাভাবিক না দেশের নাগরিক হিসেবে? হ্যাঁ, আমরা যদি অন্ধ বা বধির হতাম তাহলে হয়তো যে প্রতিক্রিয়া আমাদের হয় তা হয়তো হতো না। আপনি দেখেন,
বেনজিরের কমিশনার হলেন ঢাকার, এই কিন্তু তার জীবনের অর্থ সঞ্চালন শুরু হলো। একটা মানুষ কমিশনার, তিনি প্রতিদিন প্রতি জায়গায় সারা দেশ থেকে, দেশের আপনি যেখানে দেখেন, আপনি রংপুরে তার কৃষি খামার, একটা জিনিস দেখলাম আমি আজকে মুরগির খামারও পর্যন্ত তার আছে। এই প্রতিষ্ঠানগুলা তিনি করলেন, এই প্রতিষ্ঠানগুলা করার পিছনে তার কিন্তু কি বলে এটাকে, লাইসেন্স লাগে। এই লাইসেন্স সরকারের কাছ থেকে যখন নিলেন, কার নামে নিলেন, এবং সেইটা নিতে গিয়ে তারা যে জিনিসটা করার কথা ছিল, সরকারের তো জানা উচিত ছিল, বোঝা উচিত ছিল, সরকারের অ্যাক্ট করা উচিত ছিল এটার বিপক্ষে, যে একজন পাবলিক সার্ভেন্ট কীভাবে ব্যবসায়ী হয়। আবার আপনি দেখবেন তার কয়টা প্রতিষ্ঠানের শেয়ার, পাবলিক সার্ভেন্ট শেয়ার কিনতে পারে না তার নামে, কোনোভাবে পারে না। কারণটা হলো 2014 থেকে শুরু করে, এবং তিনি যখন র্যাবের মহাপরিচালক হলেন, পুলিশের আইজি হলেন, আপনি দেখেন দুর্ভাগ্য কোথায়, আমাদের দেশের পুলিশ প্রধানকে যখন সেনাবাহিনীর প্রধান ছিলেন জনাব আজিজকে, আজিজ সাহেবের বিরুদ্ধে স্যাংশন দিলেন কয়েকদিন আগে তার পরিবারের, কিন্তু বেনজির সাহেবকে যখন স্যাংশন দিলেন 21 সালের ডিসেম্বরে, এবং এই স্যাংশন দেওয়ার পরে তাকে পুলিশের আইজি করা হলো। তাহলে আমাদের ফরেন ফ্রেন্ড যাদের অর্থ এখানে বিনিয়োগ করা হয় আমাদের উন্নয়নের জন্য, উনি স্যাংশন থাকা, উনি আইজি থাকা অবস্থায় স্যাংশন হলো, তার মানে কি, অর্থাৎ এখনকার যিনি পুলিশ প্রধান তাকে তিনি র্যাবে থাকেন, তাকে স্যাংশনের পরে আইজিপি বানাইলেন। আমার বক্তব্য হলো, আমেরিকা তো আমাদের যারা বন্ধু, যেহেতু তার ইন্টারেস্ট এখানে ইনভেস্ট আছে, তারা কিন্তু দুর্নীতির গন্ধ পেয়েছিলেন এবং তারা এটা দিয়ে সরকারকে বুঝিয়েছিলেন, কিন্তু সরকার কি তখন নড়ে চড়ে বসেছে? বসে নেই। তাইলে আপনি দেখেন যে একটা মানুষ কমিশনার থেকে শুরু করে দুর্নীতি শুরু করলেন, সেই দুর্নীতির অর্থ দিয়ে নানা প্রতিষ্ঠান করলেন, নানা ব্যবসা করলেন, জমি জমা করলেন, ইত্যাদি ইত্যাদি করলেন। সেই মানুষটি 4 তারিখ দেশ ত্যাগ করলেন, 60 লক্ষ টাকা তুললেন। উনি বলছে আদালত স্বাধীন, কি চমৎকার করে উনি একটা কথা বলছে, দুদক স্বাধীন। উনি বলতেছেন হ্যাঁ স্বাধীন, মানে দুদক স্বাধীন হলো, সরকার যে কথা বলে। কিন্তু একটা কথা উনি বারবার ইঙ্গিত করছেন যে বিএনপির সময় এই হয়েছে, তাহলে কি কথা বলা যায় যে এই পাপ তোমার আমার, মানে আমি এইবার আপনাকে বলি, আজকে বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে সেই পাপের দায়ভার আপনাদের সবারই। আমি আপনাকে ধন্যবাদ। আমি আবারও বলি আপনাকে আরেকটা কথা, দেখেন ওনারা কথায় কথায় হাওয়া ভবন বলে, যে এই সরকারের আমলে প্রত্যেক ঘর বাড়ি এখন হাওয়া ভবন। আপনি দেখেন তো হাওয়া ভবন, যেখানে ওনারা বারবার একটা দুর্নীতির চিত্র এখানে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল প্রোপাগান্ডার মাধ্যমে জনগণের মনে। আমি আজকে ওনাকে চ্যালেঞ্জ করলাম, হাওয়া ভবন নিয়ে একটা মামলা আছে, হাওয়া ভবনে বসে তারেক রহমান দুর্নীতি করেছে এরকম একটা মামলা ওনারা করতে পেরেছে? পারেনি। তাহলে হাওয়া ভবন বলে যাচ্ছে, আর আজকে সরকারের অফিসে বসে, পুলিশের ইন্সপেক্টর জেনারেল সরকারি অফিসে বসে একটা ডিসিপ্লিন ফোর্সের হেড হয়ে তিনি দুর্নীতি করলেন। তাইলে এই বেনজির আমাদের দেশের মানুষের লালিত প্রতিষ্ঠান, যাদের স্বাধীনতা এত বড় অবদান, এদেশের মানুষের জানমাল রক্ষায় যাদের প্রতিনিয়ত যারা নিবেদিত, সেই রকম একটা প্রতিষ্ঠানকে একটি ব্যক্তি হাওয়া ভবন বানাইয়া এখান থেকে দুর্নীতি করে চলে গেল। ওনারা বিএনপির আমলের, আরে বিএনপির দুর্নীতি সকল সরকারের আমলে হয়েছে এবং হবে, কিন্তু তার একটা টলারেন্স লেভেল থাকে। আপনি বিএনপির আমলে যারা দুর্নীতি করেছে এরকম 5 জন লোকের 10 জন লোকের নাম বলতে গেলে, হ্যাঁ আপনারা যেটা করেছেন দুদককে ব্যবহার করে বিরোধী রাজনীতি নিয়ন্ত্রণ করতে গিয়া মিথ্যা মামলা সাজিয়ে সাজা দিয়েছেন রাজনৈতিক উদ্দেশ্যে বা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, এগুলো দেশের মানুষের কাছে, জনগণের কাছে এখন পরিষ্কার। কিন্তু আমার বক্তব্য হলো, এই যে আপনাদের প্রতিপক্ষের দুর্নীতির কথা যখন আপনারা টক শোতে বা অন্য বক্তৃতায় বলেন, আপনারা কি লক্ষ্য করেছেন যে ওই সকল বিরোধী দলের লোকরা যখন রাষ্ট্রীয় ক্ষমতা চালাইতো বা সরকারে ছিল, তাদের দুর্নীতি আপনি দূরবীন দিয়ে খুঁজে পাবেন না। আর আপনাদের আমলের দুর্নীতি যারা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে, তাদের দুর্নীতি আজকে যখন মানুষের সামনে যেভাবে উপস্থাপিত, এরপরও যখন আপনারা আপনার প্রতিপক্ষের সম্পর্কে অসত্য কাল্পনিকভাবে দুর্নীতির কথা উপস্থাপন করেন তাদের বিরুদ্ধে, এবং এতে যখন আপনারা লজ্জা পান না, আমরা তখন তাতে বিচলিত হই। তো আমার দেখেন একটু কথা আমি বলে নিই এভাবে, আপনি আদিস সাহেব, এই আনার সাহেব, দিলীপ বড়ুয়া সাহেবের কথায় যদি আমি ধরি, দিলীপ বড়ুয়া সাহেব হয়তো ওনারা অনেক আক্ষেপ থেকে বলতে পারেন
বা অন্য কোনো কারণে বলতে পারেন, আমার সেখানে বক্তব্য না। কিন্তু দিলীপ বড়ুয়া তো একজন রাজনীতিবিদ। আজকে দেখেন রাজনীতিবিদরা দিনে দিনে কঙ্কালসার হয়ে যাচ্ছে। আপনি বেনজিরের মতো লোক এত সম্পদ চুরি করে হাতি নিয়ে বের হয়ে গেলেন এয়ারপোর্ট থেকে, আমাদের উপযুক্ত কর্তৃপক্ষরা বলছে আমরা এখনো জানি না। আর যারা ওখানে থাকলেন আমাদের যাদের আর বিরোধী রাজনীতি যারা ওনাদের রাজনীতির প্রতিপক্ষ, তারা যখন এয়ারপোর্ট ক্রস করে তখন তাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয় ক্লিয়ারেন্সের নামে। আর এই রকম একটা লোক এত পাহাড় নিয়ে চলে গেলেন বিদেশে, তিনি চলে গেলেন, এইটা ওনারা জানলেনও না, বুঝলেনও না। দেখুন, একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, দুদকের আবেদনের প্রেক্ষিতে উনি বলছে সম্পদ জব্দ করেছে, মানে এখন বলছে এটা অপারেশন করা যাবে না, স্টপ অপারেশন নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু দেখেন এর মধ্যে কি পেয়েছেন, মরা মানুষের কঙ্কাল ছাড়া আর কিচ্ছু পান নাই। কঙ্কালটা কি? বেনজিরের এত বড় দুর্নীতি, 30 লক্ষ টাকার ইয়া পেয়েছেন আপনার সঞ্চয়পত্র, আর 33টা ব্যাংক অ্যাকাউন্টে আপনি কি পেয়েছেন জানেন? শূন্য, কিছু নেই ওখানে। তাহলে এখন কি করবে? দুদক বা কোর্ট যেটা আদেশ দিয়েছে, দুদক এত বিলম্বে অ্যাক্ট করছে কারণ দুদকের ছাড়া উপায় নাই, কোর্টের কাছে গেছে, কোর্ট কুইকলি অ্যাক্ট করেছে। ধন্যবাদ। কিন্তু আমার বক্তব্য হলো যে এই সম্পত্তিগুলা যখন বেহাত হয়ে গেল, মানে যখন খালি হয়ে গেল ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে আবেদন হলো কেন? এবং এই করাটা এই এতদিন নীরব থাকার অর্থটা কি? তাহলে যাদেরকে ব্যবহার করে তারা এই দুর্নীতি করেছিলেন, তারাই তাদেরকে সুযোগ দিয়েছিল অবাধে এটাকে পাচার করা। আহমেদ হোসেন জি, আপনি ব্রাদার, ওয়ান অফ মাই ফ্রেন্ড, আপনি বলেছেন যে আপনাদের তারেক সম্পর্কে কোনো মামলা হয়নি। আমি আবারও বলছি, আপনি রং কোট করবেন না। সেটা হলো এই যে যেই হাওয়া ভবনকে বলছেন, সেই হাওয়া ভবনকে কেন্দ্র করে একটা মামলা হয়েছে, এরকম একটা মামলা রেফারেন্স দিতে পারলে হাওয়া ভবনে বসেই তো দিয়ে টাকা পাচার করেছেন তিনি, যে কারণে যে আমেরিকা রেফারেন্স দিলেন, সে আমেরিকার FBI এসে সাক্ষী দিয়েছে সেই মামলায়। ওই মামলা সম্পর্কে আপনি কিছুই জানেন না? না, আমি জানি না। I was a lawyer there and I was his lawyer. You may be a lawyer but you failed. ওকে, আপনি বলেন যে পরে আমি আপনাকে উত্তর দেব। আপনি দুদকে আপনি আপনার নেতাকেই প্রোটেক্ট করতে পারলেন না। আপনি লয়ার, বা আপনাদের নেতা বেগম জিয়াকে কিন্তু দুর্নীতির হাত থেকে রক্ষা করতে পারেন নাই। ইউ আর এ গুড লয়ার, আনডাউটেডলি। শুনেন, ইউ আর এ গুড লয়ার টু ইউর পিপল, টু ইউর পার্টি, বাট ইউ ফেল টু প্রোটেক্ট ইউর লিডার বিকজ হি ইজ আমি আপনাকে উত্তর দিব। না না, আপনি উত্তর আমাকে দিবেন। আমার যে ফ্লোরটা আছে, এই ফ্লোরটা আমাকে কাজ করতে প্লিজ, আপনি কাজ করেন। আপনি তো ডেমোক্রেট, আপনার ডেমোক্রেসি বিশ্বাস। নো, থ্যাংক ইউ সো মাচ। আমার ফ্লোরে আমার কথা বলতে দেন। নো, অনেক ধন্যবাদ। দিস ইজ দি মিনি পার্লামেন্ট, প্লিজ, অলদো ইট ইজ নট পার্লামেন্ট লাইক দ্যাট পার্লামেন্ট। আমরা বলছি যেটা হচ্ছে তারেক জিয়া নিঃসন্দেহে একজন করাপ্ট, ইট ইজ প্রুভড। তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং যে কারণে তার শাস্তি হয়েছে, যে কারণে তিনি লন্ডন পালিয়ে আছেন, পলাতক আসামি। তিনি আজকে একটা পলাতক আসামি কী কারণে পার্টির দায়িত্ব দিলেন? আপনার গণতন্ত্রে লেখা ছিল যদি কেউ দুর্নীতির কারণে কনভিক্টেড হয় তাকে পার্টির পদে রাখা যাবে না। কোন ঐতিহাসিক কারণে গণতন্ত্রের এই ধারাটা থেকে বিচ্যুত হয়ে আপনারা তাকে আপনার পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান করলেন? এটা কি নৈতিক স্খলন নয়? একজন নেতা কোন নৈতিক স্খলন হলে কখনো সেই পার্টি সেই স্খলন থেকে নিজেকে রক্ষা করতে পারে না। মাথা যখন পচে যায় তখন কিন্তু সমস্ত শরীরব্যাপী এটা ব্যাপ্তি লাভ করে বিস্তৃত হয়ে যায়। কাজেই হাউ ক্যান ইউ অ্যাডমিট ইউর লিডার, হাউ ক্যান ইউ ফলো হিজ ইনস্ট্রাকশনস, বিকজ টিটালি তিনি একজন অ্যাবসকন্ডেড করাপ্ট ওয়ান এবং সি ইজ এ ক্রিমিনাল। এবং তিনি 21শে আগস্টের আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিলিংয়ের সাথে, হত্যাকাণ্ডের সাথে, চেষ্টার সাথে, এবং হত্যাকাণ্ড হয়েছে। মানে প্রধানমন্ত্রী অ্যাটেম্প ছিল, হি ওয়াজ দ্য টার্গেট টু কিল, বাট সেখানে ব্যর্থ হয়েছে। বাট আদার্স পিপল, আইবি রহমান সহ তারা 21 জন কিল্ড হয়েছে, 500 নেতাকর্মী আপনার ইনজুর্ড হয়েছে। ঘটনাটা ঘটেছে সেখানে, এটার সাথে তারেক জিয়া জড়িত ছিলেন এবং এগুলো মুফতি হান্নান তার রেকর্ডে, তার ইন্টারোগেশনে বলে গেছে এবং আপনার কোর্টেও বলে গেছে। আপনার সব কিছু স্বীকারোক্তি সে আদালতের সামনে দিয়ে গেছে। কাজে এর মধ্যে দিয়ে আপনার পার্টিটা কোন পর্যায়ে দাঁড়িয়েছে? আপনার পার্টি দাঁড়িয়েছে আজকে, এই যে বললেন 14 সাল 18 সাল আপনারা কোথায় ছিলেন? আপনারা ছিলেন বোমাবাজি, আপনারা ছিলেন রাস্তাঘাট উপড়ে ফেলো, আগুন দাও, খুন করো, মানুষ হত্যা করো। এই যে মানুষ খুন করে হত্যা করে ডেমোক্রেসি আসে না।
মানুষকে খুন করে হত্যা করে সংবিধান কখনো তৈরি হয় না। সংবিধানকে রক্ষা করতে হবে, সাংবিধানিক ধারাকে অক্ষুণ্ণ রাখতে হলে আপনার ডেমোক্রেসিকে বিশ্বাস করতে হবে। ইফ ইউ ডু নট পার্টিসিপেট ইন দ্য ইলেকশন, হাউ ইউ উইল বি লিডার, হাউ ইউ উইল গো টু পাওয়ার? পিপুলস ভার্ডিক্ট আর বিশ্বাস করেন না। ইফ ইউ বিলিভ ইন পিপুলস ভার্ডিক্ট, আপনি যদি জনগণের রায় বিশ্বাস করতে চান, আপনাকে অবশ্যই নির্বাচনে আসতে হবে। ভারতে নির্বাচন হয়েছে, দুপক্ষের মধ্যে লড়াই হচ্ছে না, এখনও হচ্ছে, কত বছর চলবে, বাজারের মধ্যে চলবে। এর মধ্য দিয়ে পিপল ডিসাইড করবে কোনটা কারেক্ট কোনটা ইনকারেক্ট। কাজে আপনাকে আজকে ট্রাম্প জো বাইডেনের বিতর্ক হচ্ছে না, জো বাইডেন তো কনভিক্টেড হয়ে গেছে অলরেডি, সে আপিল করবে। ডোনাল্ড ট্রাম্প তো অলরেডি কনভিক্টেড হয়ে গেছে, তারা সে আপিল করবে। আপিল করার পরে নির্বাচন করতে পারবে কি পারবে না সেই দেশের সংবিধান বলবে, ল বলবে। বাট ইট ইজ ট্রু যে সব দেশেই এই ধরনের ঘটনা ঘটছে। এমনকি আপনি কেজরিওয়ালকে কিন্তু গ্রেপ্তার করেছেন নির্বাচনের আগেই, আবার চলে গেছে কিন্তু সে জেলখানায়। কাজে এই বিষয়গুলোকে শুধু বাংলাদেশের হিসাবে চলবে। কেজরিওয়াল বলেছেন যে মিস্টার মোদি বাংলাদেশকে ফলো করছে এবং পাকিস্তানকে ফলো করছে। রাজনৈতিক বক্তব্য, কেজরিওয়ালের রাজনৈতিক বক্তব্য, আর এটা ইন্ডিয়ান পলিটিক্সের পলিসি না। আপনি দেখেন, আমরা যেমন বলি যে হিন্দুবাদী আপনার এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পার্টি, বাট কনস্টিটিউশন কিন্তু সেকুলার থেকে সরে আসেনি এখনো। কনস্টিটিউশন কি সেকুলারিজম চেঞ্জ করেছে? ভারতের কনস্টিটিউশন তো আলাদা, কনস্টিটিউশন তো আছেই, সংবিধান পাল্টে যায়নি কিন্তু, সেকুলার স্টেট ইন কনস্টিটিউশন। বাট আপনার ফরেন পলিসি যদি বলেন, ভারতের ফরেন পলিসি চেঞ্জ হয় না। এটা আপনার বিজেপি গভর্নমেন্টই আসুক আর কংগ্রেস জুটি আসুক, ফরেন পলিসি ঠিক থাকে। আমেরিকা যে আসুক, ফরেন পলিসির চেঞ্জ নাই। কাজে আমরা বদলে যাই। স্বাভাবিক, কারণ এটা তো পরিষ্কার কথা। আপনার এখন জো বাইডেন পাওয়ারে আছে, আপনার হোয়াইট হাউসে যে স্টাফ আছে তার সমস্ত স্টাফই হচ্ছে অল আর ডেমোক্র্যাটস। আবার যখন সে এখানে লিভ করবে, কুইট করবে, এখানে চলে যাবে, সব নিয়ে চলে যাবে। ট্রাম্প যদি ইন করে আবার হবে রিপাবলিকান স্টাফ। কাজেই আপনি যদি বলেন যে আমি যেমন শেখ ফজলুল হক মনি, ওয়ান্স হি ওয়াজ এ গ্রেট বিগ লিডার ফর ইউথ পিপুল, আপনি জানেন তিনি বলেছিলেন যে মুনায়েম খানের আমলা দিয়ে আপনার শেখ মুজিবের শাসন চলে না। তেমনিভাবে বেগম জিয়া আর আমলা দিয়ে তো শেখ হাসিনার শাসন চলে না। আমরা ফাইনাল রাউন্ডে আপনার বক্তব্য, অ্যাডভোকেট তালুকদার। দেখেন, তারেক রহমান সাহেবের মামলার আমি লয়ার, এইগুলো নিয়ে বহু কথা বলেছি। আজ যেহেতু আপনি অবতারণা করেছেন তাই আমার বলতে হয়। ম্যাডাম খালেদা জিয়ার মামলা, আই ওয়াজ লয়ার অ্যান্ড স্টিল আই এম দেয়ার লয়ার। রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যখন রাজনীতি দিয়ে মোকাবেলা করতে পারেন নাই, তখন নিম্ন আদালতকে ব্যবহার করেছেন এই পুলিশি সহায়তায়, এবং এদেরকে রাজনৈতিকভাবে মেলাইন করার জন্য, রাজনৈতিকভাবে অবরুদ্ধ রাখার জন্য, দেশটাকে একতরফাভাবে দখল করার জন্য আপনারা এগুলো করেছেন। মুফতি হান্নানের কথা আপনি বলেছেন, মুফতি হান্নান নিজে বলে গেছে। কি বলে গেছে জানেন আপনি? যেই মুফতি হান্নানের 164-এর মামলার বিচার শুরু হলো, 61 জন সাক্ষী পরীক্ষা হলো, একজন মানুষ জনাব তারেক রহমানের নাম বললেন না। সেইখানে আপনারা কি করলেন? মুফতি হান্নানের কাছ থেকে একটা সেকেন্ড কনফেশন নিলেন। এখন আমি জনাব আহমদ হোসেন আপনাকে জানি, ইউ আর মিস্টার আহমদ হোসেন। কালকে থেকে যদি আপনি শরীফউদ্দিন মাহমুদ আপনার নাম রাখেন, ঘোষণা দেন আপনি, নো আমি আহমদ হোসেন না, আমি শরীফউদ্দিন মাহমুদ, আমরা কোনটা বিশ্বাস করবো আপনার? যে লোক ফার্স্ট কনফেশনে বলেছেন দ্যাট ওয়াজ দি বেসিস অফ দি ট্রায়াল অন ইনভেস্টিগেশন, সেখানে তারেক রহমানের নাম নাই। 61 জন সাক্ষী তারেক রহমানের নাম বললেন না। আপনারা কি করলেন? দ্বিতীয় একটা কনফেশন ডিউরিং প্রসেস অফ দি ট্রায়াল ইন দ্য নেম অফ ফার্দার ইনভেস্টিগেশন আপনারা তারেক রহমানের নাম বলেন, এবং ওইটা মুফতি হান্নান বলেছেন না, আপনারা মুফতি হান্নানের কথা বলে আজকে রাজনীতির প্রতিপক্ষের বিরুদ্ধে কথা বলছেন। সেটাই আমি আপনাকে বলি, ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা, যেই সাক্ষীর বক্তব্যে আপনারা সাজা দিয়েছেন, সেই সাক্ষী কি বলেছে জানেন? যে আমি প্রাইম মিনিস্টার সেক্রেটারিয়েট জয়েন্ট সেক্রেটারি ছিলাম, এইসব কোনো কিছুই ছিল না। সাক্ষী দেওয়ার সময় আদালতে বলেছে, তখন কি বলেছে জানেন আপনি? বলেছে যে আমি রিটায়ারমেন্টে চলে যাওয়ার পর আমাকে ডাইকাই না, নতুন খাতা লেখাই আমাকে দিয়া প্রমাণ বানিয়েছে। আদালতে সাক্ষী দেওয়ার সময় বলেছে। আপনি
FBI এর একটা এজেন্ট, সুপার এজেন্ট দেবরা ছিল এখানে একটা অন্য কাজে। সেই দেবরা এখানে এসে সাক্ষী দিছে। সেই দেবরা সাক্ষী দিয়ে কি বলেছে জানেন? কোনো দুর্নীতির ব্যাপারে ডিসক্লোজই করতে পারেন নাই, সে কোনো দুর্নীতির ডিসক্লোজই করেন নাই। শুধু একটা অভিযোগ আসছিলেন যে তার একটা বন্ধুর একটা কার্ড ব্যবহার করেছে। এখন আমি আপনার কাছ থেকে যাওয়ার সময় যদি আমার টাকার অভাবের কারণে বা প্রয়োজনের কারণে 500 টাকা নিয়ে আমি এখান থেকে চলে যাই, এটা তো আর ফৌজদারি অপরাধে পড়ে না। কিন্তু আপনারা গরুকে নদীতে ফেলে, তাহলে আপনারা 21শে আগস্টে এখানে করেন। শোনেন, আমার সন্দেহ লাগে কি জানেন? আমার সন্দেহ লাগে যে আপনারা আসলে সত্যিকার আওয়ামী লীগ করেন কিনা। যদি করেন, আপনাকে দেখেন যে তারেক রহমান, আপনি গঠনতন্ত্র সম্পর্কে আমাদের বলছেন না? আমি গঠনতন্ত্র সম্পর্কে আজকেও বলি, ওই গঠনতন্ত্র সাব কমিটির আমি একজন সদস্য, এবং ইলেকশন কমিশনে আমরা যেটা পাঠিয়েছি, সাজাপ্রাপ্ত বলে কাকে জানেন? দেশের সর্বোচ্চ আদালত সর্বশেষ সাজাপ্রাপ্ত যখন হয় তখন। আর মনে রাখবেন, ফার্স্ট ট্রায়াল অথবা পলিটিক্যাল পারসিকিউশন যেটাকে বলে, এটাকে আমরা, অর্থাৎ ন্যায় বিচারের মাধ্যমে যখন কেউ সাজাপ্রাপ্ত হয় তখনই প্রকৃতি অর্থে তাকে দোষী বলা যায়। আমাদের দেশে নিম্ন আদালতকে ব্যবহার করে আপনারা কি করেছেন তো আমার চেয়ে ভালো জানেন। এই যে বেনজির আজকে তাদের যে খতিয়ান বের হয়েছে, তারা গায়েবী মামলা দিছে আপনাদের আওয়ামী লীগকে ভোট ছাড়া ক্ষমতায় বসানোর জন্য। এই আজিজ যা করা উচিত ছিল, জনগণের পক্ষে না দাঁড়িয়ে আপনাদের পক্ষে দাঁড়িয়েছিল, জনগণের বিপক্ষে দাঁড়িয়ে কাজ করেছে, আজকে কিন্তু সেই পাপের মাসুল দিচ্ছে। এই সকল মানুষদেরকে আপনারা ডিফেন্ড করতে চান যখন কথা বলে, আর বিএনপি বা বিরোধী দলের রাজনীতিবিদরা যারা দেশের জন্য আন্দোলন করতে গিয়ে আপনাদের সাজানোভাবে দুর্নীতিবাজ বানিয়েছেন আপনারা, এবং এর কারণটা কি, এরা কারা কোথায় আছে তাও আমরা জানি, আমি ওগুলো আর বলবো না। তো আমার গঠনতন্ত্রে যে কথাটা আমরা বলেছি, ইলেকশন কমিশনকে আমরা পাঠিয়েছি, চূড়ান্তভাবে দোষী না হলে, আমি আওয়ামী লীগ করেন কিনা, আমার ওই যে বললাম না যে আপনার ট্রু সেন্স আওয়ামী লীগ কিনা আমার সন্দেহ হয়। কেন বলছি কথাটা জানেন? আপনার জানা উচিত, যেই আওয়ামী লীগের নেতা আপনার দলের, পাকিস্তান সরকার তাকেও সাজা দিয়েছিল আদালতের মাধ্যমে। তাইলে আমাদের এখন আমার কাছে কি মনে হয়েছে জানেন? যে বেগম খালেদা জিয়া আর তারেক রহমানকে সাজা দেওয়ার ব্যাপারে আপনাদের চরিত্র আর পাকিস্তানে আপনার দলের নেতাকে সাজা দেওয়ার চরিত্রের মধ্যে কোনো ফারাক আছে বলে আমার কাছে মনে হয় না। আপনারা রাজনীতিবিদরা যারা নিবেদিত প্রাণ দেশের মানুষের জন্য কথা বলে, তাকে রাজনৈতিক মোকাবেলা করতে গিয়ে ব্যর্থ হয়ে যখন আপনারা আইন আদালতকে ব্যবহার করেন, পুলিশকে ব্যবহার করেন, তখনই হলো বিপত্তিটা। দেশটা রাজনীতিবিদদের ছিল জনগণের, অর্থাৎ জনগণের প্রতিনিধিত্ব করে রাজনীতিবিদরা। সেই দেশটা করলেন কি, আপনারা আমলাদের হাতে তুলে দিলেন, আর তারা 16 আনা ফয়দা নিয়ে চলে গেলেন। আর আজকে এতিমের মতো রাজনীতিবিদদের রাস্তায় ঘুরে। দেশ জনগণের, তার কাছে ফেরত দেন, জনগণের দেশ জনগণের কাছে ফেরত দেন। নাইলে আপনি দেখেন, আপনি ভারতের উদাহরণ দিলেন, কিন্তু একটু লজ্জা হওয়া উচিত ছিল আপনাদের। কি লজ্জা হওয়া উচিত ছিল জানেন? যে সুজাতা সিংরা আপনাদের দেশে আসে আপনাদেরকে বিনা ভোটে ক্ষমতায় বসানোর জন্য, আবার সুজাতা সিংরা ক্ষমতায় বসায় কিন্তু ভারতের জনগণের ভোটের। এরপরও আপনারা বুঝেন না। তো আমি আপনাকে যে কথাটা বলতে চাচ্ছিলাম, ফারাকটা হলো ভারতের, আমেরিকা যেখানেই বলেন জনগণের ভোট জনগণ দেয়, আর আমাদের দুর্ভাগ্য হলো আমাদের দেশের জনগণের ধন্যবাদ ভোট আপনারা বিকল্প শক্তি দিয়ে বাক্সের মধ্যে ঢুকান, কখনো দিনে কখনো রাতে। তো আমি আহমেদ হোসেন, না, খুব দুঃখজনক হলো যেটা বিএনপি যখন বঙ্গবন্ধুর ট্রায়াল, পাকিস্তানের ইয়াহাকানের ট্রায়াল, এবং তার বিচার হয়ে গেছে, ফাঁসি আদেশ হয়ে গেছে, কার্যকরের অপেক্ষায় ছিল, কবর কোড়া হয়েছে, সেটার সাথে যখন তারা, আপনি ভুল করছেন, এটা পাকিস্তানে আইয়ুব খান করাপশন প্রিভেনশনে তাকে 2 বছরের জেল দিয়েছিল। অলরাইট, আপনি জানেন না, আপনি ভুলটাকে রংলি কোট করেছেন। দ্যাট ওয়াজ নট মাই না, মানে অর্থাৎ তাকে 2 বছরের জেল দিয়েছিল এবং ডিএলআর এর রিপোর্টেড কেস। তাহলে ওইটাকেও যদি বলেন, সেটাকে আপনি এটার সাথে কম্পেয়ার করতে পারেন না। কোথায় বঙ্গবন্ধু? আরে আমি বলছি বঙ্গবন্ধু তার সঙ্গে তুলনা করেন, আপনি ভুল কথা বলছেন। আপনার আওয়ামী লীগের লোকরা আপনার বক্তব্য শুনছে তো। ব্যাপারটা হলো যে পাকিস্তান সরকার ওনার ক্ষেত্রে যা করেছে, আওয়ামী লীগ তারেক রহমান এবং খালেদা জিয়ার ক্ষেত্রে তাই করছে। ও বাবা, বঙ্গবন্ধুর সাথে তারেক জিয়ার আপনি আবার বলেন না, আমি আপনাদেরকে পাকিস্তানে আইয়ুব খানের লগে তুলনা করছি, আপনি উল্টাটা বলতেছেন। না, আইয়ুব খানের তুলনা, আমরা আইয়ুব খান, আপনারা আইয়ুব খানকে ছাড়াই গেছেন। ওই ট্রাম্প হোসেন আমার কাছে মনে হচ্ছে কি বলে গেছে আপনাদেরকে জানেন ভাই, যে আমাকে বলে, আমাকে ট্রাম্পের বক্তব্য পড়েছি, শুনেছি, মিডিয়ায় দেখেছি,
ট্রাম্পের বক্তব্য যে বয়েজ, বিএনপির বয়েজ একরকমই। ট্রাম্পও বলেছে এখন যা হচ্ছে সব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, বিএনপিও বলছে সব কিছু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ট্রাম্পের বয়েজের সাথে ওই বয়েজের কিন্তু মিল আছে কিন্তু। তাহলে উই আর ডেমোক্রেট। যদি আপনার জো বাইডেন ডেমোক্রেট হয়ে থাকে, আমরা ডেমোক্রেট। আর যদি গণতন্ত্রের বিরুদ্ধের অপশক্তি ট্রাম্প হয়, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যা করছে সব ঠিকঠাকই করছে বাংলাদেশ ইস্যুতে। না আমি এই কথা বলছি না, আমি বলছি না, বলছেন ওই কথা বলছি আমি, কিন্তু ভুলে বলে ফেলছি। ট্রাম্পের বক্তব্য যে ধারায় চলছে একই ধারায় বিএনপির বক্তব্য চলছে। এখন বিএনপির বয়সের সাথে ওখানে মিল আছে কিন্তু আমার। কারণ বিএনপি যখন ক্ষমতায় আসতে পারছে না, ট্রাম্প কিন্তু নির্বাচনে এসেছে, ট্রাম্প কিন্তু সন্ত্রাস করে নাই, নির্বাচন বর্জন করে নাই। যারা নির্বাচনে আসতে, যারা নির্বাচনকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করার মতো রাজনৈতিক কমিটমেন্ট নাই, ইট মিনস ডেমোক্রেসির প্রতি তাদের কোনো কমিটমেন্ট নাই। কিন্তু আমেরিকান ইলেকট্রাল সিস্টেম তো ট্রাম্পকে প্রেসিডেন্ট থাকাকালীন অবস্থায় পরাজিত হয়েছেন ওই সিস্টেমের মধ্য দিয়ে। আমরা তো ওই সিস্টেমের মধ্য দিয়ে আমরা পরাজিত হয়েছি, কিন্তু একমাত্র বাংলাদেশে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতায় থেকে কখনো পরাজিত হয়েছে। শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর একবার হয়েছে 2001 সালে। বেগম জিয়ার কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। আর কখনো বেগম জিয়া তারা কিন্তু ক্ষমতা হস্তান্তর করেনি, যে কারণে বিপত্তি ঘটেছে। এবং যদি আপনি বলেন 95 একজন আসলো, বাধ্য হলো নির্বাচন দিতে, বাধ্য হলো ক্ষমতা ছাড়তে, আমরা বললাম মানেনি, তখনও কিন্তু তারা নিয়ে আসলো কাকে? ইয়াজউদ্দিনকে, উপদেষ্টা বানালো ইয়াজউদ্দিনকে, তত্ত্বাবধায়ক মানে নাই। কিন্তু ইয়াজউদ্দিনকে আইনে একটা ক্রাইসিস তৈরি করে দিল, যে ক্রাইসিসের ফাঁক ধরে 111 গভর্নমেন্ট আসলো। একটা 111 গভর্নমেন্ট তারা ইনভাইট করে নিয়ে আসলো, যে আমরা আসলাম না, 111 গভর্নমেন্ট চলে আসলো। তেমনি ভাবে আপনার নেতার বক্তব্য কিন্তু ভিন্ন, আপনার কথার সঙ্গে মিলে না। উনি বলছিলেন এটা আমার আন্দোলনের ফসল। কোনটা? ওই যে 111 এর গভর্নমেন্টের সম্পর্কে। 111 তো যাদেরকে আবার সব হালাল করে আপনারা বিদায় দিলেন, আপনারাই পরিবেশ, তাদের অপকর্ম। শুনেন, আপনি আপনার খেলা দেখেছেন তো? ম্যারাডোনার অনেক খেলা দেখেছি, পা দিয়ে সে বলটা বানিয়ে দিয়েছে, গোল আয়োজন করেছে। মানে আপনারা তৈরি করেছেন, পরিবেশ সৃষ্টি করেছেন, পরিস্থিতি গ্রাউন্ড তৈরি করেছেন, অন্যরা গোল নিয়ে গেছে। আপনারা কি করলেন? একটা ব্যারিয়ার সৃষ্টি করে দেন যে আওয়ামী লীগকে আসতে দিলাম না, এই তো। বাট ইতিহাস সে কথা বলে না। কাজে আপনারা এখনো, আমি আপনাকে বলছি না, আপনার পার্টি এখন শুধরে ওঠেনি। যে পার্টির এই পলিটিক্যালি নির্বাচন আসতে ভয় পায়, সেই পার্টি কখনো ডেমোক্রেট হয়ে উঠতে পারে না। অঙ্গে রক্তে তার চরিত্রে সবসময় যদি আপনার প্রক্লামেশন কাজ করে, প্রক্লামেশন, এই প্রক্লামেশনের বার্তা দিয়ে যে পার্টি তৈরি হয়েছে, সেই পার্টি কখনো ডেমোক্রেসিতে ডেভেলপ করতে পারবে না। গণতন্ত্র ভিন্ন জিনিস, মুখ দিয়ে গণতন্ত্র বললেই হয় না। এহিয়াকারও ডেমোক্রেসির কথা বলেছে, আপনার হিটলারও ডেমোক্রেসির কথা বলেছে, বাট তারা আসলে ডেমোক্রেট ছিল না, নেভার ছিল না। এহিয়াকারও কিন্তু ভালো কথা বলেছে ভাষণ দিয়ে। হ্যাঁ, এইটা আইয়ুব খান এখানেই তো আপনাদের উদাহরণ। এহিয়াকারও ডেমোক্রেসির কথা বলেছে, বাট ডেমোক্রেসি নয়। আপনি ঠিকই বলেছেন। কাজে আপনি ইয়াহিয়া খানের সময় ইলেকশন হয়, বাংলাদেশে আওয়ামী লীগ আমরা আইয়ুব খানের পথ ধরে ভালো বলেছেন। আমরা আওয়ামী লীগ কিন্তু শুনতে আছি আইয়ুব খানের পথ ধরে, কিন্তু আমরা বিএনপির মতো একটা পার্টি করিনি। মুসলিম লীগ থেকে কাউন্সিল মুসলিম লীগ করলো আইয়ুব খান। আমরা বিএনপিকে ভেঙে একটা কাউন্সিল বিএনপি বানাইনি। আমরা ওই আইয়ুব খানের পথ ধরে চেষ্টা করেছিলেন। আপনারা আইয়ুব খানের পথ ধরে এসেছেন, আইয়ুব খানের ফিলোসফি নিয়ে এসেছেন। খান বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি ক্ষমতায় আসলাম। জিয়াউর রহমান বলল বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি রাষ্ট্র দখল করলাম। এই রাষ্ট্র দখলের রাজনীতি কখনো ডেমোক্রেসির পক্ষে নয়। রাষ্ট্র দখলের রাজনীতি হচ্ছে সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। আমি হলাম মার্শাল অথরিটি। আমি 1 মিনিট একটু কথা বলতে পারি? কাজে আপনি 1 মিনিট কেন, 1000 বার বলেন। আমি 100 বছর বলি, আমি 1-2 মিনিট লাভ নেই, 1-2 মিনিটে জিততে পারবেন না। আমি জেতার জন্য না, আমি তো আপনাকে জিতাই চাই। আবার উনি বলতে চাইবেন না, একটু আমি 1 মিনিটে শেষ করি। দেখেন প্রশ্ন হলো যে আমরা বাকবিতণ্ডা করি ভাই, আসেন আমরা না, আপনি যেটা বলেছেন, আপনি যেটা বলেছেন যে বিএনপি নির্বাচনে ভয় পায়, বিএনপি নির্বাচনে ভয় পায় না। যে দেশে বিদেশে নির্বাচন হয় না বলে বিএনপি নির্বাচনে যায় না, নির্বাচনের প্রয়োজন হয় আপনাদের দেশে। এবং আমি তো বললামই 14, 18, ইভেন 2008, 24 কীভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন, সব এখন মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। 2014 সালে 24 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 সালে 24
আর একটা জিনিস যেটা আপনি বলছেন, আপনি আসলেই আপনারা যারা আওয়ামী লীগ যে আদর্শ নিয়ে করার কথা, আমার মনে হচ্ছে আপনারা সেখান থেকে অনেক দূরে চলে গেছেন। আপনার নেতা বলে গেছিলেন, আপনার নেতা আওয়ামী লীগ ব্যান্ড করে দিয়ে গেছিলেন, যেই জিয়াউর রহমানের কারণে আজকে আপনি আওয়ামী লীগ করতে আসেন। বহুদলীয় গণতন্ত্র জিয়াউর রহমান প্রবর্তন করার কারণেই আপনি আওয়ামী লীগের আবার জন্ম হয়েছিল। আর আপনারা আজকে ওনার আপনাদের প্রতি আওয়ামী লীগের প্রতি আস্থা না থাকার কারণে আপনার নেতায় কি করে গেছিলেন, আওয়ামী লীগকে ব্যান্ড করে দিয়ে গেছিলেন। এরপরও আপনি আবার আওয়ামী লীগ করেন, তাহলে আপনি কি করলেন? সর্বপ্রথম কিন্তু আপনি আপনার নেতার আদর্শের সাথে বেইমানি করলেন। শেষ করতে হবে। আমার বক্তব্যটা হলো কি, দেশ জনগণের ভাই, কথা বলে লাভ নাই। আজকে দেখেন না, এই বেনজির, আজিজ, আনার, তারা যেটা করে দিয়ে গেলেন, এক সেকেন্ড ভাই, তারা যেটা করে দিয়ে গেলেন, শেষ করতে হবে। আপনারা এটা থেকে দেশটাকে বার করেন। আমার স্পিকারে কিন্তু এক সেকেন্ড দিয়েছে, প্লিজ এটা থেকে দেশটাকে বার করেন। আসুন, এক সেকেন্ডে আপনারা পাবেন না। মানুষের দেশ, মানুষের আমি শেষ করে দেই। থ্যাংক ইউ। আপনি যেটা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লিডার অফ বাংলাদেশ, জাতির পিতা, তিনি সব দল নিয়ে বাকশাল করেছিলেন। সেই বাকশাল সেন্ট্রাল কমিটির মেম্বার ছিল জিয়াউর রহমান। আপনি ভুল করেছেন, জিয়াউর রহমান তখন দল করতো না, এখানেই আপনার ভুল। নো, ইউ আর রং। নো, পাবলিক সার্ভেন্টদেরকে মেম্বার করেছিল, আপনি কিছুই জানেন না। আপনি জানতে চেষ্টা করেন। আমার তাহলে বাকশাল বাদ দিলেন কেন আপনারা? বাকশাল, তাহলে আপনারা তো বাকশাল তিনি প্রতিষ্ঠা করলেন, তার কি করেছেন আপনারা? বাকশাল মাল্টি পার্টি সিস্টেম এখন গেল, আপনারা বেইমানি করেছেন। ধন্যবাদ। কাজে আপনাকে একই কথা দর্শক নেতার সঙ্গে আপনারা বেইমানি করেছেন। আবার বড় বড় কথা বলেন। ফেসবুক এবং এক্সের রীতিমতো লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এবং মিস্টার আহমেদ হোসেন, অসংখ্য ধন্যবাদ আলোচনা অংশ নেবার জন্য। দর্শককে বেনজির, আজিজ এবং আনার এই চরিত্রগুলো তৈরি হয় দেশে যখন রাজনৈতিক, অর্থনৈতিক এবং বিশেষ করে গণতন্ত্রের একটা সংকট বা প্রশ্নবিদ্ধ গণতন্ত্র থাকে। আমরা আশা করব যে আমরা যতক্ষণ পর্যন্ত না গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে পারবো, আইনের শাসন, জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই ধরনের চরিত্রের উদ্ভব হতে থাকবে এবং এদের বিকাশ ঘটতে থাকবে। আমরা আশা করি ক্ষমতাসীনরাও হয়তো সেটা চান না, চাওয়া উচিত নয়, অন্তত আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলের সেটা চাওয়া উচিত নয়। একইভাবে বিরোধীদেরও সেটি চাওয়া উচিত নয়। এই জায়গায় কীভাবে বাংলাদেশ পথ বের করবে সেটাই এখন দেখবার বিষয়। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, থ্যাংক ইউ।